কথা শেষ হতে না হতেই ব্যতিব্যস্ত হয়ে পানির গ্লাস আর ওষুধ হাতে ধরিয়ে দেয়। তুরের চেহারায় সন্ধিহান ভাবটা নেই, সেটা কেটে এখন উদ্বিগ্ন ভাব দেখা দিচ্ছে। বোঝা যাচ্ছে তোর খুব বেশি চিন্তিত। সেই চিন্তাগ্রস্ত চেহারার দিকে আর চোখে তাকিয়ে প্রশান্তির শ্বাস ফেলে আনান। আজকের মতো বেঁচে গেছে, ভাগ্যিস ফাটা মাথা আর ভাঙা বুক ছিল। রাত প্রায় 12:30। তোর পুরো রুম জুড়ে ঘুরঘুর করছে, কখনো চুল আঁচড়াচ্ছে তো কখনো জামা কাপড় গুছিয়ে রাখছে। আনান মোবাইলে সময় দেখছে আর তুরের কাণ্ডগুলো খেয়াল করছে। আনান মনে প্রাণে চাইছে তোর ঘুমিয়ে যাক, কিন্তু তুরের চোখে মুখে ঘুমের বালাই মাত্র নেই। ডাগর ডাগর চোখ করে পুরো রুম সফর করছে। শেষে না পেরে তুরকে নিজের কাছে ডাকলো। তুরও এলোমেলো পায়ে আনানের কাছে হাজির। আনান তুরকে জায়গা করে দিয়ে সাইডে চেপে হাতের ইশারায় পাশে ডাকলো। তুর বেড়ে চোখ বুলিয়ে বলল, জায়গা হবে না, তাছাড়া আমি ঘুমোলে হাত পা ছুটতে থাকি, পরে আপনার গায়ে লাগবে। আনান বিনা বাক্যে আবার তুরকে নিজের কাছে ডাকে। তুর বিরক্তে চো শব্দ করে বেডে উঠে শুয়ে পড়ল। আনান আলগোছে তুরের মাথায় হাত বুলিয়ে বলল, চোখ দেখেছ কেমন কালো দাগ পড়ে গেছে? রাত 12:30টায় এত রাত অবধি না নিজে ঘুমাচ্ছ না আমাকে ঘুমাতে দিচ্ছ। এই জন্য এইখানে ডেকেছেন? আগে বললেই হতো আপনি ঘুমোতে পারছেন না। হাসলো আনান। কথায় কথায় তুরজানের মুখ ফুলিয়ে রাখাটা গেল না। না ঘুমাতে পারছি না তা না, ইচ্ছে করছে গল্প করতে, তাই ডাকলাম। তাছাড়া দেখো তোমার বেড থেকে আমার বেডের দূরত্ব কতখানি। এইখান থেকে কথা বললে চিল্লিয়ে বলতে হয়। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন গল্প বলুন। ডেকে যখন এনেছেন গুনে গুনে 10টা গল্প না শুনে ঘুমোচ্ছি না। তুর বলার পর আনানের আর অপেক্ষা করলো না। তুরের মাথার নিচে হাত দিয়ে নিজের দিকে টেনে এনে বালিশে মাথা ঠেকিয়ে গল্প শুরু করে দেয়। তুর একদম চুপচাপ শুয়ে আছে। সে খুব মনোযোগ দিয়ে গল্প শুনছে। গল্পের শুরুটা রাজা রানীর রাজ্য আর রাজমহলের বর্ণনা ছিল, যার অর্ধেক শেষ না হতেই তুরের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আনান গল্প বলা অবস্থায় শব্দ করে হেসে উঠল। একটা গল্প অবধি টিকে থাকতে পারেনি। তিনি 10টা গল্প শুনতে আসছে। আনান আলতো হাতে তুরের গলার কাটা জায়গাটাতে হাত বুলিয়ে কপালে চুমুকে দিল। এর মধ্যেই মেসেজ টিউন বেজে উঠে। লাইট অফ করে কানে হেডফোন গুজে মোবাইল ফোন হাতে তুলে নেয়। কেউ ইট মারলে তাকে পাটকেল ছুটতে পিছু পা হয় না আনান। আর আজ সেই পাটকেলের আয়োজন চলছে। লাইভ না দেখলে ঠিক মজা আসবে না। ভোর হতে না হতেই পুরো শহর জুড়ে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেছে। সবগুলো রোডেই জ্যাম, মানুষের আনাগোনা বেশি, তার চেয়ে বেশি পুলিশ। শহরের কেন্দ্রস্থলে থাকা মলের সামনে মাথাহীন লাশ, তাও বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ আঘাতের চিহ্ন। সেই লাশের বিচ্ছিন্ন মাথাটা মন্ত্রী সাহেবের পার্সোনাল ডাক্তার শেখের বাড়ির সামনে পাওয়া গেছে। ব্যাপারটায় পুরো শহরে অস্বস্তিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনা তদন্তের পর জানা যায় লাশটা ডাক্তার আকরাম এহসানের, যার নিখোঁজ হওয়ার ঠিক পরদিন পুলিশ রিপোর্ট করা হয় এবং যার খোঁজ পুলিশ এখন অবধি করছে। আরও জানা যায় নিখোঁজ এবং মৃত আকরাম এহসান মন্ত্রী সাহেবের পার্সোনাল ডাক্তার মোহাম্মদ শেখের বন্ধু। তার সাথে হসপিটালের 3 শেয়ার হোল্ডারদের মধ্যে তিনিও একজন। সময় নদীর স্রোতের মতোই বয়ে চলেছে, কারো জন্য থেমে নেই। এর মধ্যে কেটে গেছে একটা মাস। অনেক কিছুই বদলে গেছে। শুকনীরের নির্মাণ কাজের সমাপ্তি ঘটেছে। প্রবীণ আর বাচ্চাদের নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে ক্যাথি আর ম্যাথিউ সম্পর্কে নতুনত্ব দেখা দিয়েছে। ক্যাথি এক থেকে ম্যাথিউকে পছন্দ করত, যদিও ব্যাপারটা কাউকে বুঝতে দেয়নি। তবে এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না। ম্যাথিউ চোখে চোখ রাখার সাহস জুগিয়ে ফেলেছে সে। এখন তোতা ময়নার জুটি তাদের। অন্যদিকে এসব দেখলে স্টেলা হাত পা ছুঁড়ে কাঁদতে বসে। ক্যাথির মতো বেরসিক মেয়ের বয়ফ্রেন্ড আছে, তার কেন নেই? এ নিয়ে এক কথায় ক্যাথির সাথে তার ঝামেলা চলছে। তুরের কাছে 1000 খানেক বিচার দিয়েছে সে। তবে বেচারি খুব ডেসপারেট হয়ে গেছে। যখনই ম্যাথিউকে দেখে তখনই ইট ছুঁড়ে। স্টেলার মতে সব দোষ ম্যাথিউর। 2 দিন আগে ম্যাথিউকে ইট মারতে গিয়ে বেচারি স্টিভের পিঠে ইট ছুঁড়েছে। প্রথমে স্টিভ ব্যাপারটা বুঝতে পারেনি। পরিস্থিতি সামলানোর তাগিদে ইট মারামারির কাহিনীটা ম্যাথিউ নিজেই স্টিভকে জানায়। পুরো ঘটনার বর্ণনা শেষে হাসতে হাসতে পেটে খিল ধরায় জোগাড়। ম্যাথিউ স্টিভকে উদ্দেশ্য করে বলল, সুযোগ আছে লুফে নিন, তা না হলে এই চঞ্চল মেয়ের জন্য যে লাইন লেগে আছে সেই লাইনে সবার পেছনে পড়বেন। বেশ চয়েস হয়ে সামনে যান, পরে না হয় অপশনাল হয়ে থাকতে হবে, তাতে চান্স 50-50।
হাসলো স্টিভ। সে লাইনে দাঁড়ানোর মতো ব্যক্তি না, আর না অপশনাল। সে স্টেলার জন্য বরাবরই প্রথম এবং শেষ পর্যন্তই হবে। নির্বাচনের 1 মাসের মধ্যে শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর কার্যাবলী শেষ হয়। এখন আনান স্বাভাবিক হাঁটাচলা করে। মাথার আঘাতটা সম্পূর্ণ সেরে উঠলেও বুকের হাড় পুরোপুরি জোড়া লাগতে সময় নিবে, যার জন্য দৌড়ঝাঁপ কিংবা ভারী কোনো কাজ তার জন্য বারণ। পুরোপুরি সুস্থ হতে হলে 3টা মাস তাকে সাবধানে চলতে হবে। এর মধ্যে তুর আর আনানের সম্পর্কের মধ্যে গাঢ় রং ধারণ করেছে। আনান তার অনুভূতি ঘুরিয়ে পেঁচিয়ে প্রকাশ করলেও তুর তার স্বভাবের সুলভ আচরণ অনুযায়ী তার অনুভূতি কিংবা অভিযোগ সবটাই সাবলীল ভাষায় প্রকাশ করে দেয়। আনান প্রথম প্রথম কিঞ্চিত চমকালেও পরক্ষণে তুরের এই সহজ স্বীকারোক্তির সাথে নিজেকে ঠিকই মানিয়ে নিয়েছে। আনান জানে তার আদরিনীর কথা লুকানো কিংবা ঠিক করে মিথ্যে বলাটা শিখেনি, বরং কথা লুকাতে গিয়ে সবটাই প্রকাশ করে ফেলে। কারণ আনানের আদরিনী ছলনা করতে জানে না। চঞ্চল স্বভাবের মেয়েরা ছলনা করতে জানে না। যেমন তুর চঞ্চল, তবে ছলনাময় নয়। তুরের মধ্যেই একটা জিনিস আনানের খুব বেশি পছন্দ। ভালোবাসা গভীর হলেও তুরের কথায় কথায় অপমানটা গেল না। যদিও আনান এতে অভ্যস্ত। পুলিশ ইনভেস্টিগেশন মোতাবেক আকরাম এহসান মার্ডার কেসের প্রাইম সাসপেক্ট ডাক্তার মোহাম্মদ শেখ আর এনামুল হক পর্যাপ্ত পরিমাণ প্রমাণের অভাবে পুলিশ কাস্টাডিতে রাখেনি। তবে শহর কিংবা দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে তাদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এনামুল হককে পুলিশ কাস্টাডিতে নেওয়া কিংবা প্রাইম সাসপেক্ট রাখা কোনো কিছুতেই নুসাইবের ফারাক পড়েনি, হানা পড়েছে নিহারিকার। নুসাইব তার কাজে ব্যস্ত। রুগী দেখা কিংবা বোন আর ভাগ্নের সাথে সময় কাটানো ছাড়া তার বিশেষ কোনো কাজ নেই। নিহারিকার বর এবার তাদের সাথে করে নিয়ে যাবে। একবার দেশ ছেড়ে গেলে কবে আর দেখা হবে তার ঠিক নেই। সেজন্য শেষ সময়টুকু বোন আর ভাগ্নে আদেলের সাথেই কাটাচ্ছে নুসাইব। নুসাইবের দুনিয়াতে সবচেয়ে আপন মানুষ তারা। বাবাকে নুসাইব আপনের তালিকা থেকে সরিয়ে ফেলেছে অনেক আগেই। বাবা এখন আর আপন নেই। সে বিধ্বংসী নোংরা খেলাতে মত্ত। নুসাইবের মতে তার মতো মানুষের আপন হয়ে থাকার চেয়ে মরে যাওয়া উত্তম। স্বেচ্ছায় মৃত্যু পাপ বলে, তা না হলে অনেক আগেই মরে যেত সে। ভিডিও ক্লিপ দেখার পর মাহবুব হাসান নিজেই ডিভোর্স অ্যাপ্লাই করে। এর বেশ কিছুদিন পর সুফিয়া হায়াত এবং মাহবুব হাসানের ডিভোর্স প্রসেসিং শুরু হয়ে যায়। যদিও কার্যকর হতে 90 দিন সময় লাগবে, তবে মাহবুব সাহেব সুফিয়ার সাথে এক মুহূর্ত থাকতে চান না। যে মহিলা তার অগোচরে নোংরামো করে বেড়ায়, তার ছেলেকে খুন করার জন্য অন্যকে প্রভাবিত করে, তার সাথে এক ছাদের তলায় থাকাটা দুষ্কর। ডিভোর্স লেটার পাওয়ার পরপর সুফিয়া অনেকটাই ভেঙে পড়েছে। সে আদৌ জানে না হঠাৎ ডিভোর্স লেটার পাঠানোর কারণ কি। তবে নিজ থেকে আন্দাজ করে নিয়েছে যা হচ্ছে তার জন্য আনন্দাই। জগতের নিয়ম ভিন্ন। অনেক সময় আমরা যা পরিকল্পনা করে রাখি তা ঠিক ঘটে না, আবার যা ঘটে তা মেনে নিতে পারি না। মেনে নেওয়া কিংবা না নেওয়াতে তেমন কিছু আসে যায় না। যা ঘটার থাকে তা মেনে নিলেও ঘটবে, না নিলেও ঘটবে। তেমনই কিছু ঘটনা বিগত 6 মাসে ঘটে গেছে। 6 মাস লম্বা সময়। সুখের হলে 6 মাস চোখের পলকে পার হয়ে যায়। তবে বেদনাদায়ক হলে সেই 6 মাস 6 বছরের মতো মনে হয়, যেমন হচ্ছে এখন আনানের। 2 মাসের মোটামুটি সুস্থ আনান। মেডিকেল চেক আপের পর ডাক্তার নাইম মুচকি হেসে বলল, এত তাড়াতাড়ি রিকভার হবে ভাবতে পারিনি। ডাক্তার আনান, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। যা শুনে আনান স্বস্তির নিঃশ্বাস ফেলে। এত লম্বা সময় কখনো অসুস্থ ছিল না সে। এর জন্য সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় না করলেই নয়। হাসপাতাল থেকে খ্রিস্টান পাড়া হয়ে তবে বাড়ি ফিরল আনান। মাদার ক্রিস্টোফার ফ্লাইট অতি সত্বর তাকে একবার ব্রিটেন যেতে হবে। সেই সুবাদেই আনান মাদার ক্রিস্টোফারের সাথে দেখা করে আসে। তোর দেখা করতে চেয়েছিল, কিন্তু মাদার ক্রিস্টোফার মানা করে দেয়। 2 দিন পর ডাক্তার সেমিনার, তাও শহরের বাইরে, যেখানে না গেলেই নয়। এতে তোর কিছুটা আপসেট হলেও আনানের যাওয়া নিয়ে তেমন কোনো ঝামেলা করলো না। তবে শর্ত ছিল তাড়াতাড়ি ফিরতে হবে। বইয়ের এমন আদরে গলায় করা আবদার ফেলার সাধ্য আনানের নেই, যার দরুন সেমিনারের পরদিন আসার সিদ্ধান্ত নিয়েছে। বাড়ি থেকে বেরোনোর আগে তুরজানকে প্রায় শখানেক আদেশ উপদেশ আর বাহুরের আবদ্ধ করে কপালে লম্বা সময় ধরে ঠোঁটের পরশ এঁকে দিল আনান। সেমিনার শেষ। পরের দিন আনানের ফেরার কথা। কেন জানি আনান সেদিনই ফিরতে চাইল। শাহেদকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ফিরতে ফিরতে প্রায় রাত 12টা। আনানের গাড়ি গেটের সামনে এসে থামে। শাহেদ আর আনান অবাক হয়ে তাকিয়ে আছে। গেট পুরোটা হাট করে খোলা। পাশে ওয়াচম্যান আর নবাব পড়ে আছে। আনান দেরি না করে গাড়ি থেকে ছুটে বের হলো। শাহেদ তৎক্ষণাৎ বেস্ট 15-এর অন্য মেম্বারদের ইনফর্ম করে। পুরো বাড়িতে থমথমে পরিবেশ। মনে হচ্ছে কোথাও কেউ নেই।
আনানের পা থেমে থেমে চলছে, সবগুলো গার্ড মাটিতে লুটে পড়ে আছে। আনানের চোখ জোড়া টকটকে লাল হয়ে আছে। তুরের শেষের কথাগুলো বারবার কানে বাজছে তার। আনান বেরোনোর আগে তুর তার বাহুডোরে আবদ্ধ হয়ে বলেছিল। হাতের উল্টো পিঠে চোখ মুছে বাড়ির ভেতরে ঢুকলো। লিভিং রুমে পড়ে আছে জ্যোতি। পেট থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। চোখ দুটো নিবু নিবু মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে সে। আনানের চোখ বাদ মানছে না। জ্যোতির মাথার পাশে বসে পালস চেক করে শাহেদকে ডেকে পাঠালো। জ্যোতি চেয়েও মুখ থেকে কথা বের করতে পারলো না, বারবার উপরে ইশারা করছে। শাহেদ ছুটে আসে। জ্যোতির অবস্থা দেখে তার নিজেরই গা কাঁপছে। বারবার মনে হচ্ছে তুই ঠিক আছে তো। জ্যোতিকে শাহেদের কাছে রেখে উপরে গেল আনান। রুমের দরজা খোলা, বিছানাপত্র ওলট পালট করা, তবে তুর নেই, কোথাও নেই। আনান পুরো রুম চেক করে দৌড়ে বাইরে বের হয়। ছাদ থেকে শুরু করে কোনো রুম বাদ রাখেনি যেখানে তুরের খোঁজ করেনি। তবে তুর নেই। সিকিউরিটি ক্যামেরার কথা মনে পড়ায় থামলো আনান। দেরি না করে পুনরায় রুমে প্রবেশ করে। তুরের ক্লোজেটের জামা কাপড় সরিয়ে লম্বা শ্বাস টেনে আলতো ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আনানের রুমের এই সিক্রেট রুমটার কথা বেস্ট 15 মেম্বার ছাড়া কেউ জানেন না, তুরও না। এই বাড়িতে আসার পর এই নিয়ে দ্বিতীয়বার আনান এই রুমে প্রবেশ করছে। দরজা খোলার পর সেই দরজার ভেতরে আরেকটা দরজা। দরজার পেছনেই ঝুলানো চাবি দিয়ে আনলক করলো। কিছু সময়ের জন্য থমকালো আনান। রুমটার ভেতরে লাইট জ্বলছে। পেছন থেকে পিস্তলটা বের করে নিয়ে সামনে তাক করে। আনান চারপাশে চোখ বুলিয়ে নিল। রুমটা অনেকটাই বড়। সেই রুমের দেয়াল জুড়ে অসংখ্য মিনিট লাগানো, সবগুলো মিনিট অন করা। বাড়ির চারপাশের ফুটেজগুলো দৃশ্যমান। এই মুহূর্তে গেট দিয়ে পরপর গাড়ি ঢুকছে। আনান সেই দিক থেকে চোখ সরিয়ে নিল। মনিটরের সামনে রাখা চেয়ারে কেউ একজন বসে আছে। সতর্ক হলো আনান। টার্গেট সেট করে চেয়ার ঘোরাতেই ধপ করে ফ্লোরে বসে পড়ল। আটকে রাখা নিঃশ্বাস ফেলে শব্দ করে কাঁদল। সে চেয়ারে হাত পা ছড়িয়ে আলুথালু হয়ে আছে তুর। আধ খোলা চুলগুলো আলতো করে দুলছে, আর কোলের উপর আধ খাওয়া চিপসের প্যাকেট। হাউমাউ করে কেঁদে উঠল আনান। বিদঘুটে অনুভূতি ভরে গেছে বুক। মনে হচ্ছে চিৎকার করে কাঁদলে হালকা হবে। চেয়ারে আলুথালু হয়ে বসে নিশ্চিন্তে ঘুমোচ্ছে তোর। সে জানে না জগতে কি ঘটেছিল কিংবা কি ঘটেছে। সে তো ঘুমে বিভোর। রাতে আনান ফিরবে না দেখে তুর আর জ্যোতি 9টার মধ্যেই ডিনার সেরে ফেলে। খাওয়া দাওয়া শেষ করে বসলো তুর। এর মধ্যেই মাদার ক্রিস্টোফার কল দেখে কথা বলতে বলতেই তুর রুমে চলে যায়। তখন জ্যোতি ডাইনিং টেবিল গোছাতে ব্যস্ত। মাদার ক্রিস্টোফারের সাথে কথা বলা শেষ করে চেঞ্জ করার জন্য ক্লোজেট খুলে যে না জামা কাপড় নিবে, অমনি স্কার্টে পা বেজে হুমড়ি খেয়ে ক্লোজেটের ভেতর পড়লো তুর। তখনই ধাক্কা লেগে ক্লোজেটের পেছনের সিক্রেট রুমের দরজাটা হাট করে খুলে গেল। যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি আচম্বিত হলো সে। ব্যথা পাওয়াটা তো আক্কা করলো না। সিক্রেট দরজা নিয়ে তার ভীষণ কৌতূহল হলো। মোবাইল ফ্ল্যাশ অন করে ঢুকে পড়লো সেখানে। দ্বিতীয় দরজাটা দেখে আরো বেশি চমকায়। ভয় পেলেও রহস্য উদ্ঘাটন জরুরি মনে হলো তার। যে ভাবা সেই কাজ। দেরি না করে ঢুকে পড়লো সেই কক্ষে। বেশ বড় সড়ো রুম। সেই রুমের পুরো একটা দেয়াল জুড়ে অসংখ্য মনিটর। তার পাশে ডেস্ক, যার মধ্যে কাগজপত্র আরো অনেক জিনিস যা তুই ঠিক করে চেনে না। রুমটার কথা না জানানোতে আনানের প্রতি কিঞ্চিত রাগ হলেও অবাক চোখে পুরো রুম ঘুরে ঘুরে দেখছে তুর। মনিটরগুলোর কথা চিন্তা করে আশেপাশে খুঁজে কিবোর্ড দেখতে পেল। মনিটর অন করার জন্য এমন কোনো বাটন নেই যা সে প্রেস করেনি। অবশেষে মনিটরগুলো অন হলো। তুর খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছে। এর মধ্যেই দুটো মনিটরে নবাব আর জ্যোতি লুকিয়ে চুরিয়ে প্রেম করার ব্যাপারটা নজরে আসে। তুর মুচকি হেসে সে রুম ছেড়ে বের হয়। নিজের রুমের দরজা লক করে সবকিছু ঠিকঠাক করে দুটো চিপসের প্যাকেট নিয়ে সে রুমটাতেই বসে পড়লো। নবাব আর জ্যোতির প্রেম কাহিনী দেখার সাথে সাথে চিপস খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়েছে তুর নিজেও জানে না। এর মধ্যে এত কিছু ঘটে গেছে যার বিন্দু পরিমাণ আজ করতে পারেনি সে। লোকে বলে কৌতূহল খারাপ জিনিস, কিন্তু তোরের কৌতূহলটাই তাকে বাঁচিয়ে দিয়েছে। চঞ্চলা স্বভাবের মেয়েরা এক জায়গায় স্থির থাকে না, যেমন তোর ছিল না। ঘুমে বিভোর হওয়া তুরকে দেখে ডুকরে ডুকরে কাঁদছে আনান। তুরকে খুঁজতে তার 5 মিনিট সময় লেগেছে। এই 5 মিনিটে মস্তিষ্কে কত শত ভয়ঙ্কর বিদঘুটে চিন্তা এসে হানা দিয়েছিল তার হিসেব নেই। তুরকে ছাড়া পুরো একটা জীবন কল্পনা করে আটকে উঠেছিল আনান। পুরো ঘরটা হঠাৎ করে শূন্য হওয়ার মতো অনুভূতি। শেষে আনান মনে মনে একটাই প্রার্থনা করেছিল, তুর যেমন থাকুক, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, তার নিঃশ্বাস যেন সচল থাকে। এমন সব চিন্তা ভাবনা আর বিদঘুটে অনুভূতি শেষে তুরকে সুস্থ অবস্থায় দেখে নিজেকে আটকে রাখতে পারলো না আনান।
ডুকরে ডুকরে কাঁদছে সে। ঘুমের মধ্যে হঠাৎ এমন কান্নার আওয়াজ পেয়ে জেগে উঠল তুর। বুঝতে পারছে না কি হচ্ছে। আনানকে দেখে কিঞ্চিত চমকালেও আনানের কান্নার কারণটা ধরতে পারল না। তাছাড়া বুঝতে পারছে না এই সময় আনান এখানে কেন। এই মুহূর্তে তার তো এখানে থাকার কথা নয়। তাহলে প্রশ্নগুলো মস্তিষ্কে বিচরণ করলেও মুখে কিছুই জিজ্ঞেস করলো না তুর। আনানকে এইভাবে কাঁদতে দেখে ব্যতিব্যস্ত হয়ে তার সামনে বসে জাপটে ধরল তাকে। আনানও তার আদরিনীকে দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদছে। অ্যাক্সিডেন্ট, এত আঘাতের পরেও লোকটা কাঁদেনি, তাহলে আজ কেন কাঁদছে? কি এমন কষ্ট তার? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আনানের কষ্টে তার বুকটা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। আর একটু নিবিড়ভাবে আঁকড়ে ধরে কেঁদে উঠল দূর। জানে না কেন কাঁদছে, শুধু জানে লোকটার কান্নায় তার খারাপ লাগছে, ভীষণ খারাপ। এত খারাপ বোধ হয় কখনো লাগেনি। বুকের ভেতরে তীব্র ব্যথা অনুভব হচ্ছে তার। অনেকটা সময় পেরোলো তুরকে নিয়ে বসে আছে আনান। এর মধ্যে তুরের মুখের আদল কতবার ছুঁয়ে দেখেছে হিসেব নেই। তুর বিনা বাক্যে তাকিয়ে তাকিয়ে দেখছে সেসব। হঠাৎ লোকটার এমন পাগলামোর কারণ ধরতে না পারলেও প্রশ্ন করলো না। তাকিয়ে থাকা আর তার ভেজা দুচোখ বারবার মুছে দেওয়া ছাড়া কোনো প্রকার নড়চড় নেই তুরের। জ্যোতিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। খানিক বাদে আনান তুরকে রেখে বেরোয়। শাহেদ রুমের অবস্থা দেখে প্রথমে ঘাবড়ালেও পরক্ষণে আনান থেকে তুরের অবস্থা সম্পর্কে জানতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেই রাতেই আনান হিংস্র হয়ে উঠেছিল, পারলে সে সব ধ্বংস করে দেয়। এই ঘটনার পেছনে কে ছিল তা খুঁজে বের করতে ঠিক করে 1 ঘন্টা সময় লাগেনি। সবচেয়ে অবাক করা ব্যাপার, এই পুরো ঘটনা সুফিয়া দ্বারা ঘটানো হয়েছে। শাহেদ সব বাকি মেম্বারগুলো অবাক হলো সুফিয়ার সাহস দেখে। এত সিকিউরিটির নজরদারি ভাঙতে সুফিয়ার সময় লাগেনি। ডিভোর্স নিয়ে আনানের উপর সুফিয়ার রাগ ছিল। সেই রাগের ফলেই আনানের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে তুরের ক্ষতি করতে চেয়েছিল সে। রাগে কেঁপে উঠল আনান। পরদিন সকালেই পুলিশ রিপোর্ট করা হয়। এর মধ্যেই শহর জুড়ে মানুষের কৌতূহলের শেষ নেই। নতুন এমপির বাড়িতে হামলার ব্যাপারটা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ আর নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপা হয় পুরো ঘটনা। এমপির বাড়ির ঘটনাতে কে বা কারা যুক্ত ছিল এ ব্যাপারটা বের করতে পুলিশের হয়তো মাসখানেক সময় লাগবে। রিপোর্ট লেখানোর পর অপেক্ষা। যেখানে আনান অলরেডি জানে কালপ্রিট কে, সেখানে পুলিশের অপেক্ষা? বালাই শার্ট, সেই ধৈর্য আনানের নেই। পুলিশ রিপোর্ট করার 1 ঘন্টা পর ম্যানহোল থেকে সুফিয়ার লাশ উদ্ধার করা হয়। সেই মার্ডার কেস নিয়েও জোরদার ইনভেস্টিগেশন চলছে। একটার পর একটা ঘটনা এত তাড়াতাড়ি ঘটছে, জনসাধারণ এবং প্রশাসন দুটোই রিয়েক্ট করার সময় অবধি পাচ্ছে না। তুই প্রথমে ঘটনা না জানলেও পরক্ষণে আনান তাকে সবটা খুলে বলে। সবকিছু শোনার পর ভয়ে শিউরে উঠল সে। উপরওয়ালা সহায় ছিল বলেই, তা না হলে আজ তার সাথে কি ঘটতো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসে তুরের। ঘটনার কথা জানাজানি হওয়ার পর মাহবুব সাহেব আনানকে বার কয়েক বলেছে তুরকে তার সাথে নিয়ে যেতে, কিন্তু আনান বরাবরই না করে দেয়। ঘটনার পর দিন সন্ধ্যায় মন্ত্রী সাহেব আনানের বাড়ি বয়ে আসেন। পুরো ঘটনার সার সংক্ষেপ শোনার পর তীব্র আফসোসে ফেটে পড়লেন তিনি। পরবর্তীতে নিজ থেকে বলে গেলেন প্রশাসনের সাহায্য নিয়ে বাড়িতে নজরদারি বাড়াতে। মাদার ক্রিস্টোফার কেঁদে কেঁদে একাকার। তিনি দেশে ফেরার কথা বললে আনান সোজাসুজি মানা করে দেয়। যারা ফাদার জেরেডকে মারতে দুবার ভাবেনি, তারা তাকেও মারতে ভাববে না। এই মুহূর্তে আনান কোনো প্রকার রিস্ক নিতে চায় না। ঘটনার 2 দিন পর নুসাইব আনান আর তুরকে দেখতে আসে। কেটে গেছে আরও 1টা মাস। ওই ঘটনার পর তুর একদম চুপচাপ হয়ে গেছিল, সবসময় ঘর কোনো হয়ে থাকতো। আনান তুরকে অনেকটাই সামলে নিতে পেরেছে, যার দরুন তুর অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। জ্যোতি এখন পুরোপুরি সুস্থ। জ্যোতির ফেরার পর থেকে তুর পুরোপুরি ঠিক হয়ে ওঠে। এখন তার সেই চঞ্চল রূপটা দেখা আবারও মিলছে। সব ঠিক থাকলেও কোথাও না কোথাও আনান ঠিক নেই। সেই ঘটনার পর থেকে আনানের রকচটা স্বভাবটা তীব্র হয়ে উঠেছে। তুরের সেফটির জন্য ওই দিনটার পর থেকে আনানের এন্ট্রি আর এক্সিট দুটোই কনফিডেন্সিয়াল রাখা হয়েছে। আনান চাইছিল না সিচুয়েশন আবারও তার হাতের বাইরে চলে যাক। মাস পেরোতেই পরিস্থিতি একদম শান্ত হয়ে গেছে। মাদার ক্রিস্টোফারও দেশে ফিরেছে। তুরকে দেখার জন্য প্রায় মরিয়া হয়ে উঠেছিল। মেয়েকে নিজের চোখে দেখা অবধি ক্ষান্ত হননি তিনি। অন্যদিকে নুসাইবের বোন নিহারিকা দেশ ছেড়ে ভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। নুসাইব এখন পুরো একা, বাবা তার থেকেও নেই। রাতের শেষ তৃতীয়াংশে সিক্রেট ভিলা থেকে ফিরল আনান। আনান সহ বেস্ট 15-এর সবাই হতবাক। বিগত 1 মাসের মধ্যে এনামুল হক কিংবা ডাক্তার শেখ কেউ নিজেদের মধ্যে কোনো প্রকার যোগাযোগ রাখেননি, এমনকি দেখাও করেনি।
আলাদা করে এমন কোনো লোকের সাথে যোগাযোগ করেনি যার দরুন কোনো প্রকার সন্দেহ কিংবা দৃষ্টিকটু মনে হবে। স্বাভাবিক ব্যাপারটাই অস্বাভাবিক লাগছে বেশি। বাড়ি ফেরার পর